নমস্কার, এনবিপি ইউনানি অর্বুদল রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটি সাবজেক্ট অবশ্যই থাকে যে আমরা সেই বিষয় নিয়ে আপনাদের জন্য আলোচনা শুরু করি, তবে আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে ফোন করতে পারেন আমাদের এই লাইভ ফোনিং অনুষ্ঠানে। অর্থাৎ আপনার যে কোনো ধরনের আর্থারাইটিসের সমস্যা হোক, আপনার সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল বা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার মতন সমস্যা হোক, আপনার হার্ট, আপনার কিডনি, আপনার লিভারের সমস্যা হোক, বা আপনার কোনো মানসিক সমস্যা হতেই পারে তার বিষয়ে জানার হোক, নেশাগ্রস্ততা আসক্ত হয়ে যাচ্ছে আপনার পরিবারের আপনার প্রিয় মানুষটি, তার নেশা থেকে বের করার কি উপায় রয়েছে সেই বিষয়ে হোক, বা পায়েস ফিশা ফিস্টুলার মতন সমস্যা হোক, যে কোনো ধরনের নার্ভের সমস্যা, যে কোনো ধরনের পেশি সংক্রান্ত সমস্যা, সবকিছুর ট্রিটমেন্ট কিন্তু হয় এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। এমনকি আপনার স্কিন এবং আপনার হেয়ার নিয়েও কিন্তু ভাবনা চিন্তা চলছে এবং চলবে, এবং অনেক বেশি করে ভাবনা চিন্তা করছে কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, পাশাপাশি স্কিন এবং হেয়ার এক্সপার্টরাও রয়েছে। সব বিষয় নিয়ে আপনি কিন্তু মন খুলে আলোচনা করতে পারেন। চাইলে এই অনুষ্ঠানে আলোচনা করতে পারেন, না হলে আমাদের যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করে কথা বলে নাম লিখিয়ে চেম্বারে এসেও কিন্তু কথা বলতে পারেন অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। তবে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে সরাসরি কথা বলুন ডাক্তারবাবুর সঙ্গে। আজকে যে বিষয়টি আমরা নির্বাচন করব সেটা আমাদের প্রত্যেকের সমস্যা, কম বেশি আমাদের প্রত্যেকেরই হয়, সেটা হচ্ছে পেটের সমস্যা। পেটের সমস্যা থেকে নিরাময়ের উপায় কি, পেটের সমস্যার কারণ কি, পেটের সমস্যা হলে সমাধান, চিরস্তরের সমাধান, সকালে উঠে একটা ওষুধ খেয়ে সমাধান নয়, সারা জীবনের মতন ওষুধ না খেয়ে কি ভালো থাকা সম্ভব, যতটা বেশি দিন ভালো থাকা যায় আর কি। তারপর সমস্যা হলে নয় আরেকবার ডাক্তারবাবুদের কাছে গেলাম, কিন্তু সব বিষয়গুলো আমরা অল্প অল্প করে আলোচনায় নিয়ে আসবো। তবে সবার আগে একটু জানতে চাইবো, গরম পড়ছে, গরম হুড় করে বাড়বে, পেটকে ঠান্ডা রাখার উপায় কি, কি ধরনের খাদ্য খাবারের সঙ্গে নিজেকে যুক্ত রাখবো যাতে আমার পেট ভালো থাকবে, পেট ঠান্ডা থাকবে? দেখুন, যত টেম্পারেচার বাড়বে কিন্তু তত কিন্তু দেখা যাবে যে আমাদের শরীরও গরম হচ্ছে। কারণ কি, শরীর কিন্তু তখন চাইবে অতিরিক্ত মাত্রায় জল। প্রথম হচ্ছে আমাদের বডিকে হাইড্রেটেড রাখতে হবে, মানে যাতে জলের পরিমাণ শরীরে না কমে যায় সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন বাইরে বেরাই তখন দেখবেন আমাদের বেশিরভাগ মানুষেরই খুব বেশি ঘাম হয়। যখন ঘাম হয় তখন কি হয়, আমাদের বডির ইলেকট্রোলাইট বলতে কিছু যে মিনারেলস থাকে সেগুলো কিন্তু কমে যেতে থাকে, এবং দেখবেন আমরা তখন দুর্বল হয়ে পড়ি, ক্লান্ত হয়ে যাই, এবং দেখবেন অনেকের খুব বেশি কষ্ট হয়, চলাফেরা করতে যেন কষ্ট হচ্ছে। এই যে ইলেকট্রোলাইটটা কমে যাওয়া, এটা কিন্তু মাথায় রাখতে হবে যাতে না কমে। ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে, আমাদের জলের পরিমাণটা প্রথমত বেশি রাখতে হবে। তার পাশাপাশি আমাদের খাদ্য খাবারের তালিকার মধ্যে দেখা যাবে যে আমাদের ডাবটা যদি আমরা খাই রেগুলার, তার মধ্যে ইলেকট্রোলাইট থাকে, সেগুলো কিন্তু সবচেয়ে ন্যাচারাল ইলেকট্রোলাইট, সেগুলো আমাদের যতটা পারা যাবে খেতে হবে। তাছাড়া এই সময় যেসব ফল, রসালো ফল কিন্তু দেখবেন বেশি পাওয়া যায়, তরমুজ আছে, তারপরে ধরুন মৌসম্বি আছে, এরকম যে সব রসালো ফলগুলো এই সময় পাওয়া যাবে সেগুলো আমাদের খাদ্য খাবারের তালিকার মধ্যে বেশি করে রাখতে হবে। তারপর এবার আসবো যে আমরা কি ধরনের খাদ্য খাবার খাবো। প্রথমেই বলবো, গরমের মধ্যে আমাদের যেহেতু শরীর হিট হয়ে থাকে, সেটাকে ঠান্ডা করার মতো কিছু খাদ্য খাবার আমাদের সবসময় খাওয়া উচিত। তার মধ্যে লাউ জাতীয় যে খাবারগুলো, এগুলো কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা লাগে। আরেকটা কথা বলবো, দেখবেন প্রত্যেকটা সিজনে খাবারের ধরনগুলো, মানে শাকসবজির যে ধরনগুলো বা ফলমূলের যে ধরনগুলো, প্রকৃতি কিন্তু সেই অনুযায়ী তৈরি করে, যখন যেটা আমাদের প্রয়োজন। সেই জন্য দেখবেন এই সময় দেখবেন লাউ আপনি পেয়ে যাবেন, দেখবেন ঝিঙে পাচ্ছেন, পটল পাচ্ছেন। এই ধরনের খাবারগুলো শরীরকে কিন্তু ঠান্ডা রাখতে সাহায্য করে, এগুলোই কিন্তু খাওয়া উচিত। এই টাইমে কিন্তু ওই ফুলকপি, বাঁধাকপি এগুলোর কিন্তু সিজন না। আপনি হয়তো কোল্ড স্টোর থেকে মানে যেহেতু রাখা থাকে সেগুলো হয়তো বাজারে পাবেন, কিন্তু আপনারা খাবেন না, সেগুলো অ্যাভয়েড করবেন, কারণ এইটা তার সিজন নয়। ঠিক আছে? তো অবশ্যই আমরা এই আলোচনায় ফিরবো, তবে মনোযোগ সহকারে শুনছেন তো, যে কোন কোন খাদ্য খাবারের দিকে আপনার একটু বেশি নজর রাখতে হবে, কোন খাবারগুলো এখন একটু গরমকালে একটু অ্যাভয়েড করবেন বা তুলনামূলকভাবে একটু কম খাবেন। তবে কে আছেন আমাদের সাথে একটু শুনে নেব। নমস্কার। প্রদীপ রায় বলছি। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। বলুন, কি সমস্যা হচ্ছে? বলছি, আমার কিছুদিন ধরে যাবো আমার খুব শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছে, আর ঠান্ডা লেগে যাচ্ছে, বহুত কফ জমে যাচ্ছে। আচ্ছা, মানে কোনো সিঁড়ি ভাঙলে বা কোনো বেশি কাজ করলে, আগে তেমন হতো না, শ্বাস ফুলে যাচ্ছে প্রচন্ড।
আচ্ছা, আর এটা কি আপনার যে শ্বাসকষ্ট হচ্ছে, ঠান্ডা লেগে আছে আপনার? বুকে কফ রয়েছে, কিন্তু এটা আগেও হয়েছে, কিন্তু এতটা বাড়াবাড়ি ছিল না যে ধরুন কিছু কাজ করার পর মানে প্রচন্ড করে দম বন্ধ হয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, আপনি শুনুন। প্রথম কথা দেখুন, আমাদের কি হয় যে যদি আমাদের লাংসের মধ্যে দুটো ব্যাপার হয়, একটা হচ্ছে ইনফ্লেমেশন হয়, যে কোনো যদি কোনো ইনফেকশন হয় আমাদের, বা ধরুন যাদের ধরুন অ্যাজমার প্রবলেম আছে, এই যে নিঃশ্বাসের কষ্টটা, কারণ কি আমাদের যে লাংসটা সেটা ইনফ্লেমেটেড হয়ে যায়, মানে ফুলে ওঠে। ঠিক আছে, সেটা ফুল মানে নিজে থেকে ফুলে ওঠে। সেটা বেশি কাদের হবে, যাদের অ্যালার্জির টেন্ডেন্সিটা বেশি আছে, তাদের ক্ষেত্রে আরো দেখা যাবে ব্যাপারটা বেশি হচ্ছে। আর কি হয় যে মিউকাস, যেগুলো আমাদের শ্লেষ্মা বলি, শ্লেষ্মাটা আমাদের থাকার দরকার আছে একটা লিমিট অবধি, কিন্তু সেটা বিভিন্ন কারণে বেড়ে যায়। আয়ুর্বেদ মতে বলে যে এই যে কাফ পিত্ত কফ, এই যে ত্রিদোষ, তার মধ্যে কফের যখন মাত্রাটা অতিরিক্ত মানে বেড়ে যায়, তখন কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেয়। ঠিক আছে, তো কি হবে যদি শ্লেষ্মাটা বেড়ে যায়, কফ যদি দোষটা বেড়ে যায়, তখন আমাদের কিন্তু লাংসের যে নিঃশ্বাস নিয়ে যে আমাদের যে লাংসটা কিরকম একটা বেলুনের মতো, ওটা যত নিঃশ্বাস দেবো যত বেশি, তত কিন্তু বেলুনের মতো করে ওটা ফুলবে। যত ফুলবে আমার শরীর কিন্তু অক্সিজেন পাবে। এই অক্সিজেনটা যদি আমি নিঃশ্বাস নিতে না পারি, তাহলে অক্সিজেনের মাত্রা কমে যাবে, তখন কিন্তু সমস্যা দেখা দেয়। এই সেম জিনিসটা কিন্তু হয় যখন আমাদের অতিরিক্ত কাফ হয়ে যায় শরীরের মধ্যে, লাংসে গিয়ে মিউকাস গুলো অতিরিক্ত মাত্রায় জমে ওটাকে আষ্টে পিষ্টে আটকে রাখতে চায়। ঠিক আছে, তাতে কি হয়, মানুষ ঠিক মতো নিঃশ্বাস নিতে পারে না, তখন দমের সমস্যা হয়। আপনার ক্ষেত্রেও সেটা হচ্ছে। এবং কি হয়, তখন হার্ট খুব জোরে জোরে পাম্প করে যাতে ও ব্লাড সাপ্লাইটা খুব ভালো করে দিতে পারে, কিন্তু যেহেতু কি হয়, নিঃশ্বাসটা খুব তাড়াতাড়ি নিতে হয় বা ঠিক মতো নিতে পারে না, অক্সিজেনের মাত্রাটা কমে যায়, তখন লাংস আরো হার্ট তখন আরো বেশি জোরে জোরে পাম্প করা শুরু করে। তো এই তখন দেখবেন আমাদের ক্লান্তি ভাবটা চলে আসে, বা সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে, দৌড়লে একটু আরো বেশি কষ্ট হচ্ছে। এই যে যেটা আপনি বললেন যে শ্বাস ফুলে যাওয়া ব্যাপারটা, এটা হয়। এটার জন্য কিন্তু প্রপার চিকিৎসা করতে হবে। দুটো জিনিস দেখতে হবে যে আপনার যে এই ত্রিদোষ, সেটাকে কিভাবে ব্যালেন্স করা যায়। ঠিক আছে, তার জন্য আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা আছে, যে চিকিৎসার মাধ্যমে আপনি এই ত্রিদোষটা যেটা, সেটাকে কিন্তু ব্যালেন্স করে রাখতে পারবেন। যখনই শরীরে এটা ব্যালেন্স থাকবে, আপনি একজন সুস্থ ব্যক্তি থাকতে পারবেন। তার জন্য আমাদের খুব সুন্দর আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে, পঞ্চকর্মা এবং মেডিসিন দুটোর দ্বারা এটার ট্রিটমেন্ট করা হয়। তার পাশাপাশি আপনি ঘরোয়াভাবে একটা কাজ করবেন। কি করবেন, ডেইলি ভেপার নেওয়া শুরু করুন। ঠিক আছে, কি করবেন, একটা পাত্রের মধ্যে জল প্রচন্ড ভাবে গরম করুন, গরম করে একটা উঁচু জায়গায় রাখুন টেবিলের ওপর, এবং আপনি এমন ভাবে বসুন যাতে আপনি মাথাটা ঝুলিয়ে ওই যে ধুয়োটা উঠবে, জলের যে বাষ্পটা উঠবে, সেটাকে আপনি নাক দিয়ে মুখ দিয়ে টেনে টেনে ভেতরে নেবেন। যখনই এই গরম ভাবটা ভেতরে ঢুকবে, আপনার যে মিউকাস গুলো আপনার লাংসটাকে আটকে রাখে, সেটা কিন্তু আস্তে আস্তে গলা শুরু করবে। যখনই ওটা গলা শুরু করবে, দেখবেন আপনার নিঃশ্বাসের কষ্টটা অনেকটা কমছে। কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয়, এটা টেম্পোরারি আপনাকে রিলিফ দেবে। তার পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, আপনি ঘরোয়া ভাবে কি করবেন, বাসক পাতা, পিপুল, যষ্টিমধু, তারপরে হচ্ছে আপনার কি বলে ওটাকে, ওই গোলমরিচ, লবঙ্গ, এগুলো সব একসাথে করে আপনি গরম জলে ফোটাবেন। ফুটিয়ে জিনিসটাকে, জলটাকে কমিয়ে ফেলবেন, দেখবেন একটা চায়ের মতো কালার চলে এসছে, এবং সেটাকে আপনি খাবেন। কি দিয়ে খাবেন, অল্প ভালো যদি মধু পান, সেই মধু দিয়ে খাবেন। যদি সেটা না পান, তাহলে শুধু চুমুক দিয়ে চায়ের মতো সিপ করে হালকা গরমটা খেয়ে নেবেন। এটা দিনে 2-3 বার করুন। এটাও কিন্তু আপনার কফটাকে পাতলা হতে সাহায্য করবে। তো এই দুটো ব্যাপার, একটা ঘরোয়া এই দুটো ব্যাপার করুন। তার পাশাপাশি আমাদের এখানে চলে আসুন দেরি না করে, কারণ যত এই যে এখন টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করছে, এগুলো কিন্তু ঘরে ঘরে দেখা যাচ্ছে। এখান থেকে জ্বরও আসছে অনেকের, অনেক সময় দেখা যাচ্ছে ইনফেকশন হয়ে যাচ্ছে। সেখান থেকে ইনফেকশন হলে কি হচ্ছে, যে জ্বরটা যেতে চাইছে না। তো এই সব ব্যাপারগুলোকে অ্যাভয়েড করার জন্য বা এগুলোর থেকে সেরে ওঠার জন্য কিন্তু অবশ্যই এনবিপি তে আসুন, এসে আমাদের ডাক্তারবাবুকে দেখান। একদম। আর কিভাবে এনবিপির সঙ্গে যোগাযোগ করবেন, বিষয়টা কিন্তু ভীষণই ইজি। টিভি স্ক্রিনে দেখুন যাচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার, অর্থাৎ 9830235527 বা 37, এই দুটি নাম্বার মোবাইলে সেভ করুন, ফোন করুন, বাড়ির কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন, আর অবশ্যই যোগাযোগ করুন। পেটের সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা যে আপনাদের সাথে কথা বলি, ফোন যাদের ফোন আমরা রিসিভ করি, তাদের বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে, খুব পেটের সমস্যা ডাক্তারবাবু, যা খাচ্ছি হজম হচ্ছে না, অ্যাসিড হয়ে যাচ্ছে, পেট প্রত্যেকদিন স্টুল পরিষ্কার হচ্ছে না, কেন এই সমস্যাগুলো হচ্ছে, কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে, এবং এই সমাধান কি, সেটাও শুনবো ডাক্তারবাবুর কাছ থেকে। হ্যাঁ, দেখুন, এই যে খাবারের কথাটা বলছিলাম, ওখান থেকেই শুরু করি। যে ঠান্ডা রাখতে হবে পেটকে। কেন,
পেট যদি আমাদের ঠান্ডা থাকে তাহলে আমাদের লিভারটাও ঠান্ডা থাকবে এবং আমাদের হজমের মধ্যে কিন্তু লিভারের একটা বড় ভূমিকা রয়েছে। তো আমাদের যে এই যে কনস্টিপেশন হয়ে যাওয়া, কারো খাবার খেলেই পেট ছেড়ে দেওয়া, যে স্টুলটা পাতলা হয়ে গেল, পেটের গন্ডগোল হয়ে গেল, বা দেখা যাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে, অ্যাসিড হয়ে যাচ্ছে, এগুলোর জন্য পেটকে আমাদের ঠিক রাখতে হয়। পেট দেখুন, পেটের জন্য, হজমের জন্য একটা আয়ুর্বেদ বলে পেটের যে একটা অগ্নি আছে, সেই অগ্নি ডাইজেস্টিভ ফায়ার বলা হয়, সেই অগ্নিটাকে স্ট্রং করতে হয়। এবার স্ট্রং করতে হয়, যাদের অগ্নি স্ট্রং নেই তাদের কিন্তু ডাইজেশনের প্রবলেম হবে। এবং অগ্নিটা স্ট্রং করতে গেলে আমার পেটটাকে ঠিক রাখতে হবে, পেটের যে ফাংশনগুলো ওগুলো যাতে ঠিক হয়, এবং খাওয়ার টাইমটা ঠিক রাখতে হবে। তো এইটা করতে গেলে আমার পেটকে ঠান্ডা রাখতে হবে। এমন কিছু খেয়ে নেব না যে পেটের মধ্যে অ্যাসিডের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, নর্মাল যেটা দরকার সেটাই যাতে থাকে। এবং দেখা যাচ্ছে বেটাইমে খাচ্ছি, যে যখন অগ্নি আমাদের খুব মন্দা থাকে বা খারাপের দিকে, সেই টাইমটাই খেলে কিন্তু আমাদের পেটের গন্ডগোল কোনোদিনই সারবে না। তো সেইভাবে আপনারা যখন আমাদের পেটের সমস্যা নিয়ে কোনো রকম আমাদের কাছে আসবেন, আমাদের কিন্তু এই প্রপার গাইডেন্সটাও পেয়ে যাবেন, খাদ্য খাবারের তালিকা কি এবং কখন খাওয়া উচিত আমাদের, যাতে আমাদের পেট ঠিক থাকে। একদম তাই। সবকিছুর জন্য বাড়িতে নিজে এক্সপেরিমেন্ট করবেন না। বাড়ির পাশে মেডিসিন শপ থেকে প্রত্যেকদিন সকালে একটা করে গ্যাসের ওষুধ কিনে খাবেন না, কারণ এতে অনেক রকমের শারীরিক সমস্যা বেড়ে যায়, গুরুত্বপূর্ণ অর্গানগুলো কিন্তু খারাপ হওয়ার দিকে এগিয়ে যায়। কেউ আছেন আমাদের সাথে, একটু কথা বলবো। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি শ্যামসুন্দর বলছিলাম। কোথা থেকে বলছেন? গড়িয়াহাট থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে কদিন আমার খুবই জ্বরের জন্য মাথাটা খুবই হয়েছে, ওষুধ খাচ্ছি, কমছে, আবার প্রবলেম দেখা যাচ্ছে। আপনার কি সর্দি কাশি আছে তার সাথে? সর্দি বলতে বর্ষার সর্দি আছে। মানে কি কষ্ট হচ্ছে বলুন? কষ্ট বলতে এই সর্দিটাকে শ্বাসকষ্ট একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, সর্দির জন্য। কতদিন হয়েছে জ্বর? জ্বরটাই তো 5-6 দিন হয়ে গেল। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই যে জ্বর এখন কিন্তু ঘরে ঘরে হচ্ছে। প্রথম কথা, জ্বরের অনেক কারণ থাকে। জ্বর যেটা, ওটা হচ্ছে সিমটম। এবার দেখবেন ডাক্তারবাবুরা কিন্তু অবশ্যই ইনভেস্টিগেশন, যখন জ্বর তাড়াতাড়ি কমছে না তখন কিছু ইনভেস্টিগেশন দেয়। তো দেখা যায় যে সেখানে কি হয়তো ম্যালেরিয়াল প্যারাসাইট আছে কিনা দেখা যায়, বা কোনো রকম দেখা যাচ্ছে টাইফয়েডের কোনো সিমটম আছে কিনা, বা ওটা যদি এগুলোও না থাকে তাহলে কি দেখা যাচ্ছে যে অন্য কোনো রকম কোনো ইনফেকশন আছে কিনা, সেগুলো দেখার জন্য কিছু টেস্ট দেয়। তো ওগুলো কিন্তু একজন ডাক্তারবাবুই দিতে পারবে। তো আপনার যখন জ্বরটা কমছে না, ওষুধ খেয়েও কমছে না, তাহলে কিন্তু আমাদের সাথে একবার পরামর্শ করা উচিত। কারণ এই যে সিমটম গুলো ফিরে ফিরে আসছে, তার মানে ভেতরে কোনো একটা সমস্যা হয়ে আছে। আপনার কাফটা আছে যেটা, হয়তো দেখা যাচ্ছে সেখানে আপনার কি বলবো, যে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হতে পারে। ঠিক আছে, তো তার জন্যই হচ্ছে ইনফেকশনটা আছে বলে সেখান থেকে সেটা কমতে চাচ্ছে না, জ্বরটা বারে বারে ফিরে ফিরে আসছে। তো এগুলোর জন্য কিন্তু ঘরে বসে শুধু ওষুধের দোকান থেকে নিজে নিজে ওষুধ খেয়ে কমানো যাবে না, বা চেষ্টা করা উচিত না। দেখবেন এক এক সময় কোনো একটা ওষুধ, ধরুন আপনি অনেকদিন ধরে নাম শুনে এসছেন বা ওষুধটা খেয়েছেন, হঠাৎ বলা হচ্ছে এই ওষুধটা এখন ক্ষতিকারক, খাওয়া যাবে না। তার মানে যখন খাচ্ছিলেন তখনও কিন্তু ওটার ক্ষতি ছিল, ওটার কম্পোজিশনটাই ক্ষতিকারক ছিল। ঠিক আছে, এখন হয়তো দেখা গেছে সেইটা রিসার্চ করতে করতে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ওটা ক্ষতিকারক। তো এখন যদি আপনি যে ওষুধটা দোকান থেকে কিনে খেয়ে নিচ্ছেন নিজে থেকে, সেটা আদৌ ঠিক কিনা আপনি কিভাবে জানবেন? সেটা আপনার পক্ষে তো জানা সম্ভব নয়। সেটা কে জানবে? যে একজন ডাক্তারবাবু ঠিক করে দিতে পারবে আপনার ওষুধটা ঠিক কিনা। আর আমাদের এই আয়ুর্বেদাতে কিন্তু যে ওষুধগুলো দেয়া হয় তার কিন্তু সাইড এফেক্ট থাকবে না, কারণ এগুলো একেবারে কিন্তু ভেষজই মেইনলি থাকে, ভেষজ ওষুধই থাকে, যেগুলো ধরুন প্রকৃতি থেকে সংগ্রহ করা বিভিন্ন গাছপালার নির্যাস থেকে তৈরি হয়, বিভিন্ন পার্টস থেকে সেগুলো কিন্তু সাধারণত তৈরি হয়। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা বলছি যে আপনার জ্বরটা কেন আসছে এইটা ফাইন্ড আউট করা কিন্তু খুব দরকার। না হলে আপনি দেখবেন জ্বরের ওষুধ খেয়েই যাচ্ছেন, একটা টাইমে অতিরিক্ত মাত্রায় খাওয়ার জন্য অন্য কিন্তু সমস্যা আপনার শরীরে বাসা বাঁধতে থাকবে, এবং দেখবেন তখন বড় বড় সমস্যা আরো এসে যাচ্ছে। তার জন্যই কি বলবো, একবার হেল্পলাইনে কল করুন, আমাদের এখানে আসুন, যখন জ্বরটা কমছে না একবার এসে দেখান কি প্রবলেম থেকে জ্বরটা হচ্ছে, সেটা কিন্তু ফাইন্ড আউট করা খুব দরকার। একদম।
আমরা কিন্তু বলে থাকি হঠাৎ করে কোনো ইমার্জেন্সি তাতে আপনি অন্য কোনো প্যাথির দ্বারস্থ হতেই পারেন, মডার্ন ট্রিটমেন্টের দ্বারস্থ হন, এটাই স্বাভাবিক। কিন্তু যে বিষয়টা ক্রনিক, দীর্ঘদিন ধরে আপনার চলছে, কিছুতেই তার কোনো সলিউশন পাচ্ছেন না, আপনি ভালো হতে পারছেন না, তাহলে কিন্তু কোথাও একটা গোড়ায় গন্ডগোল রয়েছে, অর্থাৎ কোন একটা ইন্টারনাল কারণে কিন্তু এই ঘটনাটা বারংবার ঘটছে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা আপনাদের সাথে রয়েছেন, পাশে রয়েছেন। যোগাযোগ করুন, কথা বলুন এবং অবশ্যই একটা ভালো ট্রিটমেন্ট পাওয়ার চেষ্টা করুন। চট করে একটু বলে রাখবো কোথায় আমাদের চেম্বার রয়েছে। বনগাঁয় কিন্তু চেম্বার থাকে। ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর ডে কে। কাকদ্বীপে আমাদের চেম্বার, নতুন চেম্বার শুরু হচ্ছে, থাকছেন ডক্টর বি শর্মা, থাকছেন মালদাতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, শিলচর, গুয়াহাটি এবং আপনারা ডিব্রুগড় এবার কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই আগরতলা, ত্রিপুরার বন্ধুরা ডক্টর এ হালদারকে, কোচবিহারে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হেরিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়া পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দিল্লিতেও পাচ্ছেন এবং দুর্গাপুরে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অনেকদিন পর দুর্গাপুর চেম্বারে কিন্তু যাচ্ছেন ডক্টর বি শর্মা, যদিও বেশি সময় দিতে পারেন না, তাই এবার যারা বি শর্মাকে দেখাতে চাইছেন ডক্টর বি শর্মাকে, তারা কিন্তু দুর্গাপুরের বুকিং করার জন্য হেল্পলাইন নাম্বারে একটা ফোন করবেন। দিল্লিতে যদি আপনার কোনো রিলেটিভ থাকে জানিয়ে দিতে পারেন যে দিল্লিতে কিন্তু এবার আবারও পৌঁছচ্ছেন ডক্টর বি শর্মা, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে বলুন। রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর ই হালদারকে। এছাড়া মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, এদিকে ল্যান্সটাউন, হাজরাতে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগান এবং খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। চেম্বার পেয়ে যাচ্ছেন হাওড়ায় শিবপুর, বাল্টিপুরি বাজার, দাসনগর এবং বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পাচ্ছেন, প্রত্যেক বৃহস্পতিবার করে পাচ্ছেন, আর পাচ্ছেন আপনাদের প্রিয় ডাক্তার ডক্টর বি শর্মাকে। আর পাশাপাশি আমরা পেটের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। একটু জানতে চাইবি এবার পেটের ঠিক কোন দিকটা নিয়ে আমরা আলোকপাত করব? যেটা আমি বলছিলাম যে পেটটাকে ঠিক রাখার জন্য যেটা খাদ্য খাবারের ধরন একটা যেটা বললাম, এবার আমাদের ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত। ঠিক আছে, আমাদের ঘুম থেকে উঠে ফার্স্ট যেটা করা উচিত, আমাদের 1 গ্লাস গরম জল খাওয়া উচিত। গরম মানে হালকা গরম জল খাওয়া উচিত। এটা কেন উচিত, যে সারা রাত ধরে আমাদের কিন্তু খাদ্য খাবার কোনো খাওয়া হয় না এবং আমাদের যে খাদ্যের নালীটা সেটা কিন্তু অনেকটা ড্রাই থাকে এবং রাতে যে আমরা খাদ্য খাবারগুলো খাই তার কিছু কিছু অংশ কিন্তু এই খাদ্য নালীর মধ্যে কিন্তু জমেও থাকে। ঠিক আছে, যখনই আমি হালকা গরম জলটা খাবো, সেটা গলা দিয়ে নেমে প্রথমে স্টমাকে যাচ্ছে, তারপর স্টমাক থেকে কিন্তু বেশিক্ষণ থাকে না, যে আমাদের খাদ্য খাবার যেমনি অনেকক্ষণ থাকে স্টমাকে, জল কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং আমার যে খাদ্যের নালীটা সেটাকে কিন্তু পরিষ্কার করতে করতে যাবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে হালকা গরম জল সেটা 1 গ্লাসের বেশিও আপনি খেতে পারেন, যে যতটা পারে। ঠিক আছে, তাতে কি হবে, আপনার একটা যে পায়খানার যে একটা চাপ, প্রেসার, সেটা কিন্তু তৈরি হবে এবং পায়খানাটাকে যে হার্ডনেসটা মানে শক্ত হয়ে থাকে সেটাকে কিন্তু সফট করতে সাহায্য করবে। এটা হচ্ছে দ্বিতীয় উপকার। এরপর প্রথমে জল খাবার পর এবার আমি কিন্তু বলবো ব্রেকফাস্টের ব্যাপারটা। ব্রেকফাস্টটা কখন খাওয়া উচিত, আমাদের কিন্তু ঘুম থেকে ওঠার 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা তার মধ্যেই কিন্তু আমাদের ব্রেকফাস্টটা করে নেওয়া উচিত। ব্রেকফাস্টটা আমাদের খুব হেভি ব্রেকফাস্ট, আগে যেমনি বলা হতো ব্রেকফাস্টটা খুব মানে ভারী করে খেতে হবে, তারপরে লাঞ্চটা আর একটু কম এবং ডিনারটা একেবারেই কম। এখন কিন্তু কনসেপ্টটা আরো বোঝার ব্যাপার আছে। কেন, আয়ুর্বেদ মতে বলছে আমাদের অগ্নি সবচেয়ে বেশি স্ট্রং থাকে হচ্ছে দুপুরবেলা, যখন সূর্য মাথার ওপর থাকে 12টা থেকে 1টার মধ্যে। ওই টাইমটা আমরা যা খাবো হজম হয়ে যায়। ঠিক আছে, তো সেখানে আমি ব্রেকফাস্টটা যেহেতু খাদ্যের প্রথম মানে দিনের প্রথম খাবার, সেটা কিন্তু আমরা হালকা খাবো, যেটা সহজে পাচ্য হবে, মানে সহজভাবে হজম হয়ে যাবে। আর ওই টাইমে কিন্তু অতিরিক্ত মশলা জাতীয় খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার, সেগুলো অ্যাভয়েড করাই সবচেয়ে ভালো। দ্বিতীয় পার্টটা হলো কি, আমাদের খাদ্য খাবারের যে তালিকাটা লাঞ্চের জন্য, সেখানে আমি সব রকম খাবো। সেখানে যদি আমি নন ভেজ হই তাহলে মাছ মাংস ডিমের মধ্যে থাকবে কিছু, সেখানে আমার সবজি থাকবে, ডাল থাকবে, ভাত বা রুটি যে যেটা খায় সেগুলো থাকবে। তার পাশাপাশি কি খাওয়া উচিত আমার পেটকে ঠান্ডা রাখার জন্য, ছাঁচ বা মাঠা যেটা বলা হয়, যেটা কি
ঘোল, ওই যে আমাদের যে দই হয় টক দই, সেটাকে যদি আপনি ভালো করে জল দিয়ে ফেটাতে থাকেন দেখবেন ওপরে একটা দেখবেন ফেনা মতো চলে আসে, মানে ওগুলো হচ্ছে ক্রিম। মানে দুধের মধ্যে যে মানে কি বলবো ফ্যাট ভাবটা, চর্বির জাতীয় যে পার্টটা থাকে সেটা কিন্তু ওপরে চলে আসে, ক্রিম পার্টটা, সেটাকে সরিয়ে দিতে হয়। দেবার পর তলার যে জলটা থাকে খুব পাতলা একটা জল থাকে, হালকা দই, মানে মনে হবে যে দইয়ের একটা শরবত, সেটাই কিন্তু বেশি উপকার। সেটাকে কিন্তু খেতে হবে কি, আপনি ঘরে একটু জিরে গুঁড়ো করে রেখে দিলেন, একটু বিট নুন রাখলেন, তা দিয়ে ওটার মধ্যে 1 চামচ জিরে আর অল্প 1 চিমটি বিট নুন দিয়ে ওটাকে ডেইলি কিন্তু খাবার পরে ওটা খাবেন। এটা কি করবে, আপনার পেটকে শুধু ঠান্ডা রাখবে না, আমাদের পেটে যেসব ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া কিছু থাকে ভালো, কিছু থাকে খারাপ। ভালো ব্যাকটেরিয়াকে কিন্তু গড়ে উঠতে আবার তৈরি করতে সাহায্য করবে এই খাবারটা, এই যেটা আমি বললাম ঘোল, এই ঘোলের শরবতটা, ঠিক আছে। এবং খারাপ ব্যাকটেরিয়াকে কিন্তু ও নষ্ট করে দেবে। তাহলে কি, যখনই এইভাবে আমরা মেনটেন করতে থাকবো তাহলে আমাদের খাদ্য খাবারটা হজম ভালো মতো হবে। 12টা থেকে 1টার মধ্যে আমাদের লাঞ্চটা শেষ করা উচিত, এবং রাতের খাবারটা যত তাড়াতাড়ি 10টা 11টা 12টা নয়, 8টা 7টা 8 9টা এরকমের মধ্যে চেষ্টা করতে হবে। সেটা আমার খেতে হবে একটু হালকা, যেহেতু আমার সারা দিনের আর কোনো কাজ করার মতো টাইম আমার তখন থাকছে না। তখন যেহেতু খাদ্য খাবার খেয়ে আমি কিছুক্ষণ পরে শুতে যাব, অ্যাটলিস্ট 2 ঘন্টা পর শুতে যাওয়া উচিত, তার জন্য সহজ পাচ্য খাবারগুলো কিন্তু আমার রাত্রে খাওয়া উচিত। ঠিক উল্টোটাই আমরা করি, তাই না? একদম। আমরা রাতে একটু বেশি রাত করে সবাই একসাথে বসে ডিনার টেবিলে একেবারে মনের মতন খাবার সাজিয়ে খেতে পছন্দ করি টিভি দেখতে দেখতে। এটাও কিন্তু খুব খারাপ একটা দিক। একটুখানি বদলান নিজেকে, একটু জানি হয়তো আপনার কাজের সাথে সামঞ্জস্য রেখে এটা করা সম্ভব হবে না, যতটা সম্ভব সেটা একটু চেষ্টা করুন নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য। কেউ আছেন আমাদের সাথে? বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন, কে বলছেন? টিভির আওয়াজটা একদম কম করতে হবে, 0 করুন টিভির ভলিউম, একদম কম করুন। এবার বলুন। আশেপাশের লোকরা বেশি কথা বলছে আর আপনি কম কথা বলছেন, কি সমস্যা বলুন? কি হয়েছে, সমস্যাটা বলুন। প্রেশার বেড়ে গেছে? তাই বলছে তো। কার প্রেশার বেড়ে গেছে? মায়ের বয়স কত? বয়স কত বলতে পারছো না মায়ের? 56। প্রেশার বেড়ে গেছে বলছেন। প্রেশারের কোনো ওষুধ খায়? আচ্ছা, শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে, আপনারা যখন ফোনে কথা বলছেন এত চিৎকার চেঁচামেচি করলে যারা অন্য দর্শকরা শুনবে তাদেরও ডিস্টার্ব হয়, আমরা যখন কথা বলছি আমাদেরও ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে। একটা শান্ত পরিবেশে কথা বলবেন যাতে আপনার উদ্দেশ্যটা সফল হয়। আপনি কিছু জানতে চাইছেন কারো সম্বন্ধে, সেটা যদি আপনি ঠিকমতো বলতে না পারেন আমরা বুঝবো না, আর আমরা যেটা বলবো সেটা যদি আপনি শুনতে না পারেন তাহলে আপনার কোনো উপকারে আসবে না। প্রথম কথা, প্রেশারের ব্যাপারটা বলছি, যে কোনো মানুষের মাথা ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে। প্রেশারের একটা বড় কারণ হচ্ছে স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এটাকে ঠিক রাখুন। বাড়ির পরিবেশ ঠিক রাখতে হবে প্রথম কথা। এত চিৎকার চেঁচামেচি হচ্ছে আমি ফোনের মধ্যে, এমনিই প্রেশার বেড়ে যাবে। এগুলো সিরিয়াসলি করুন। একটা টিভিতে যখন প্রোগ্রাম হয় অনেক হাজার হাজার দর্শক সেটা শোনে, আপনি একটা ফোন কল এমন ভাবে করবেন না যেটা আরো অন্য ব্যক্তিদের অসুবিধা হয়। আপনাদের জন্যই প্রোগ্রামটা করা, যখন আপনাদের কাজেই না লাগবে তাহলে আমাদের প্রোগ্রামটা করে লাভ কি হবে, ঠিক আছে। একটু পরিবেশটা শান্ত করে ফোনে কথা বলবেন, টিভির ভলিউমটা একদম মিউট করে দেবেন, তাহলে আমাদের কথাগুলো ভালো করে শুনতে পারবেন। যখনই প্রেশারের সমস্যা আসছে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রেশার বাড়ার যে কারণগুলো সেগুলোকে আগে বাদ দিতে হবে। প্রেশার বাড়ার প্রথম একটা কারণ হচ্ছে আমাদের যে খাদ্য খাবারের ধরন। কেন, যে প্রেশার যে আমাদের কি হয়, অ্যাকচুয়ালি প্রেশারটা কি এটা একটু বোঝার ব্যাপার আছে। রক্তের প্রেশার আমাদের থাকতেই হবে, যদি রক্তের প্রেশারই না থাকে তাহলে একটা মানুষ বেঁচে থাকবে না। কিন্তু প্রেশারটা বেড়ে যাওয়াটা খারাপ। এবার বেড়ে যাওয়ার কারণ একটা কি, যখন দেখা যায় আমাদের যে ব্লাডের যে নালীগুলো, ভেসেলস গুলো, যেই পাইপগুলো দিয়ে আমাদের ব্লাড যায় তার একটা তো ডায়ামিটার থাকে, তার একটা মাপ থাকে যেটা জন্ম থেকে নির্ধারিত।
সেইটা হচ্ছে হেলদি। আমি একজন সুস্থ ব্যক্তির কথা বলছি, যার ভিতর দিয়ে সুন্দরভাবে কলকল করে আমাদের রক্তগুলো যেতে পারে এবং হার্টে পৌঁছতে পারে, হার্টের থেকে আবার বিভিন্ন অংশে শরীরে পৌঁছে যায়, তার জন্যই আমরা বেঁচে থাকি। ঠিক আছে, এইবার যখন আমরা খাদ্য খাবারগুলো ভুল খাই, বিশেষ করে কি, যেই খাদ্য খাবার থেকে বাজে কোলেস্ট্রল গুলো তৈরি হয়, ট্রাইগ্লিসারাইড একটা খুব খারাপ কোলেস্ট্রল, এই ট্রাইগ্লিসারাইডটা যে তৈরি হচ্ছে বাজে খাবার, বিশেষ করে কি থেকে হয়, তেল এবং তেল, চর্বি জাতীয় যে তেল, ধরুন আমি বলবো বাটার, এই ধরনের জিনিসগুলো, এমনি তেল, বাটার, এই ধরনের খাবারগুলো থেকে যে আমরা ফ্যাট পাই, সেই ফ্যাটগুলো বাজে ফ্যাট থাকে, ট্রাইগ্লিসারাইড বাড়তে খুব সাহায্য করে। এই ট্রাইগ্লিসারাইডটা যখন বাড়ে কি হয়, একটা জিনিস খেয়াল করুন, আপনার বাড়ি, আপনি দোকান থেকে একটা প্লাস্টিকের তেলের প্যাকেট নিয়ে আসছেন, ঠিক আছে, এনে আপনি একটা পাত্রে ঢালছেন, ঢালার পর ধরুন 1 লিটারের পাত্র, সেটা আপনি ইউজ করছেন, করতে 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 দেখা গেল কি, যখন শেষ হয়ে আসছে বোতলটা, দেখবেন তাতে চিটচিটে, তলার দিকে কিন্তু চিটচিটে জিনিস থাকে, একটা আঠালো আঠালো জিনিস থাকে। এবার আপনার কি করতে হবে, বোতলটা আবার ভালো করে পরিষ্কার করতে হবে সাবান সোডা দিয়ে, সেগুলো পরিষ্কার করে আবার নতুন প্যাকেটটা ঢালা দরকার। এটা হচ্ছে নিয়ম। এই যে আঠা আঠা জিনিসটা, এটাই হচ্ছে ক্ষতিকারক। আরেকটা উদাহরণ দিলে আরো বুঝবেন, যদি কারো বাড়িতে দেখা যাচ্ছে যে এক্সহস্ট ফ্যান ইউজ হচ্ছে রান্নাঘরে, ঠিক আছে, বা কোনো রেস্টুরেন্টের সামনে যেখানে স্ট্রিট ফুড তৈরি হয়, দেখবেন এক্সহস্ট ফ্যান একটা চালিয়ে দেয় যেখানে রান্না করে, ওখান থেকে যে ধোঁয়াটা ওঠে, ওটা মশলা আর কি থাকে, তেল থাকে, তেল। এই জন্য দেখবেন এক্সহস্টের চারিদিকে আঠা আঠা হয়ে থাকে, ঠিক আছে, ওই যে তেলের জন্য ওটা হচ্ছে। এই চিটচিটে ভাবটা, এটা যখন আমরা খাদ্য খাবার খাই, আমাদের ওই তেলের ওই ব্যাপারটা কিন্তু এখানেও আসছে, সেখানেও আমাদের যে রক্তের যে পাইপগুলো, সেখানে ওই চিটচিটে ভাবগুলো আটকে থাকতে থাকে, থাকতে থাকতে কি হয়, দিনের পর দিন ওগুলো জমতে জমতে কি হয়, আমাদের যে পাইপটার যে রক্ত চলার যে জায়গাটা, ওটা কমে যায়, সরু হয়ে যায়। যখনই সরু হয়ে যায়, রক্ত তো জোর করে যেতে চায়, এবার যখন প্রেশার মাপা হয়, দেখা যায় যে কারো ব্লাড প্রেশার বেড়ে গিয়ে 150/90 বা 150/100 হয়ে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে রেগুলার হতে 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 কিন্তু দেখা যায় একসময় কিন্তু হার্টের সমস্যা হয়। বেশি দিন ধরে আনকন্ট্রোল যদি হাই প্রেশার থাকে, তাহলে কিডনিরও সমস্যা হয়, কারণ ওই প্রেশারটা কিন্তু হার্টেও যেমন দেয়, কিডনিতেও দেয়। ওই যে ধাক্কাটা মারে, যে এইটাই বিশাল ক্ষতিকারক, তখন আস্তে আস্তে ক্ষতি হতে থাকে। তো এইটা হচ্ছে একটা জিনিস, যে আমাদের খাদ্য খাবারের মধ্যে হেলদি ফ্যাটস থাকবে। হেলদি ফ্যাটস কোথায় পাবো, আমরা কিছু ফ্রুটস আছে, সেখানে হেলদি ফ্যাটস পাওয়া যায়। তার পাশাপাশি কি হবে, আপনি বাদাম জাতীয় যে খাবারগুলো, বিভিন্ন ধরনের বাদাম আছে, তার থেকে আপনি হেলদি ফ্যাটস পাবেন, এগুলো জানতে হবে। সেগুলো আপনি খাচ্ছেন যখন, সেগুলো আপনার উপকারে আসছে, তাহলে এগুলো আপনি ডেসক্রিপশন সব কিভাবে পাবেন, সব তো টেলিফোনে বলা সম্ভব না। আপনি যখন আসবেন আমাদের কাছে, আমাদের এখানে ট্রিটমেন্ট করাবেন, ডাক্তারবাবুরা যখন আপনাকে প্রেসক্রিপশন করছে কি কি খাবার খাবেন আর খাবেন না, তার মধ্যে কিন্তু আপনি তালিকা পেয়ে যাবেন যে কি কি জিনিস আপনার অ্যাভয়েড করা উচিত, আপনার প্রেশার বাড়ার যাতে না বাড়ে তার জন্য, আর কি কি খাওয়া উচিত সেগুলোর অ্যাডভাইস পেয়ে যাবেন। তার সাথে সাথে কি যোগ ব্যায়াম, কি প্রাণায়াম, কি কি করবেন সেগুলোরও কিন্তু অ্যাডভাইস পেয়ে যাবেন। তার পাশাপাশি আরেকটা জিনিস, মানসিক চাপটাকে কিন্তু আপনার মেনটেন করতে হবে, যাতে সেটা আপনার ট্রিগার না করে আপনার প্রেশার বাড়ার কারণে। কারণ মানসিক চাপ বাড়লে হরমোনাল চেঞ্জ হয়, হরমোন চেঞ্জ হলেই আমাদের খারাপ হরমোনগুলো, আমাদের যা শরীরে খারাপ একটু একটু আছে, সেগুলোকে আরো বেশি বাড়িয়ে দেয়। তো এগুলো মাথায় রাখবেন, সুন্দরভাবে বেঁচে থাকতে গেলে একটা সুন্দর লাইফস্টাইল কিন্তু মেনটেন করতে হবে। একদম। আর আপনাদের সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য, সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য, সুস্থতাকে অনেক বেশি ভাবে তার স্বাদকে গ্রহণ করার জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকরা সবসময় আপনার পাশে রয়েছে। এনবিপিতে প্রত্যেক দিন পৌঁছে যাচ্ছে হাজারো পেশেন্ট, এবং তারা ভীষণ ভালো আছে। কি বলছেন তারা, কি বার্তা দিচ্ছেন তারা আমাদের জন্য, সেই বিষয়গুলোর দিকে একটু নজর রাখি, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার, আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন।
বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু অনেক? কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। হ্যাঁ। আজকে ধরুন জানুয়ারির 16 তারিখ। হ্যাঁ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? না, আমি কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না? কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, হ্যাঁ, তারা হ্যাঁ। ভেলোর যাবে বলেছিল, আচ্ছা। যে আগে ডাক্তারবাবুকে দেখাও, আচ্ছা। তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে আমি যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। পাঠিয়েছিলাম। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং হ্যাঁ, happy? এখন স্যাটিসফাইড। হ্যাঁ, আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন হ্যাঁ। তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান হ্যাঁ, হ্যাঁ। এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে আসলে তারা তারা- ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, আমার এটা বিশ্বাস। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার বিয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। ভুগছিলাম। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, এলাকাতে ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? এলাকাতে ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে বন্ধ দিলেন। করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠান এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। সুস্থ। ধন্যবাদ। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের জন্য আমরা ফিরে এলাম। আরো একবার আপনাদের জন্য আলোচনা করব গুরুত্বপূর্ণ বেশ কিছু দিক নিয়ে। আলোচনা করছি পেটের সমস্যা নিয়ে, কিভাবে পেটকে ভালো রাখবেন, কিভাবে পেটের যত্ন নেবেন। পেটের সমস্যা মানে পেটের ঠিক কোন গুরুত্বপূর্ণ অর্গানগুলোর খারাপ হওয়ার দিকে যাওয়া, সেই দিকটাও কিন্তু আমাদের একটু নজরে রাখা দরকার। কারণ ডক্টর ভাদুর এক্ষুনি বলছিলেন লিভার ভীষণ গুরুত্বপূর্ণ পেটকে ভালো রাখার জন্য। মানে শুধু কি লিভার না, পাশাপাশি আরো অনেক কিছু রয়েছে যাদের ভালো থাকাটাও দরকার আমার পেটকে ভালো রাখার জন্য। হ্যাঁ, দেখুন, একটা মানুষের সারা শরীরটা সুস্থ রাখতে গেলে সবকিছুই ভালো রাখতে হবে। কোনো অর্গানকেই কিন্তু আপনি বলতে পারবেন না যে এটাকে আমি কম ভালো রাখবো বা এটাকে আমি বেশি ভালো রাখবো। আমাদের একদম মাথার ব্রেন থেকে একদম পায়ের নখ অবধি যা যা আছে সবগুলোকেই যত্ন নিতে হবে। সেটা স্কিন হোক বাইরে থেকে যেটা দেখতে পাই, বা যেই অর্গান আমরা দেখতে পাই না সেগুলোও হোক। তবে পেটের ব্যাপারটা আসছি, দেখুন, লিভার আছে, প্যানক্রিয়াস আছে, এখানে গল ব্লাডার আছে, তারপরে হচ্ছে আমাদের স্টমাক আছে, ইন্টেস্টাইন আছে, ঠিক আছে, এরকম সবই রয়েছে কিন্তু আমাদের হজমের ক্ষেত্রে, যেগুলো আমাদের সাহায্য করে। এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে লিভার কিন্তু আমাদের বলা হয় সেকেন্ড ব্রেন। লিভারের উপরে কেন এত আমরা আলোচনা করি, কারণ লিভার হচ্ছে এমন একটা ভাইটাল অর্গান, সে কিন্তু অনেক বেশি বোঝে এবং আমাদের শরীরকে বিষমুক্ত রাখতে কিন্তু লিভারই সবচেয়ে বেশি কাজ করে। কেমন? আমাদের দেখুন, যখন যে কোনো কিছু আমরা যখন মুখ দিয়ে গ্রহণ করি,
সেটা আগে আমাদের কোথায় যায়, আমাদের খাদ্যনালী দিয়ে চলে যায়, আমাদের ইসোফেগাস দিয়ে চলে যায় আমাদের স্টমাকে যাওয়ার পর সেখানে বিভিন্ন রকমের ক্রিয়া হয়, যেখানে আমরা বলি মেটাবলিজম হয়, সেখানে মানে পাচন ক্রিয়া বলবো। সেই পাচন ক্রিয়া হওয়ার পর যেটা ভালো জিনিস সেটা প্রথমে যাবে ইন্টেস্টাইন থেকে কি হবে, অ্যাবজর্ব হবে। তার আগে অ্যাবজর্ব হওয়ার আগে, যে অ্যাবজর্ব কথাটা বললাম, যে শরীরের মধ্যে মানে ব্লাডে যাওয়ার আগে সব কিছু কিন্তু আগে যাবে লিভারে। তার জন্য লিভার একটা এমন কিছু, ওখানে যত ভালো জিনিস দেবেন শরীর তত ভালো থাকবে, ওইটাকে যত অযত্ন করবেন বা ওটার কষ্ট দেবেন তত কিন্তু আপনি রোগে ভুগতে থাকবেন। এবার লিভার কি করে, একটা ছাঁকনির কাজ করে। কেমন ছাঁকনির কাজ? যে জিনিসটা শরীরের জন্য উপকার সেটাকে ও রক্তে পাঠিয়ে দেবে, যতটা দরকার ততটাই পাঠাবে, প্রত্যেকটা জিনিস। এবং তখন শরীর কিন্তু সুস্থভাবে রান করবে। আমাদের শরীরের প্রত্যেকটা কোষে যখন ব্লাড চলে যাচ্ছে, সেই ব্লাডের মাধ্যমে আমাদের খাদ্য খাবারগুলো, পুষ্টিটা চলে যাচ্ছে, খাদ্য খাবার বলবো না, পুষ্টি যাচ্ছে এবং শরীর সুস্থভাবে চলছে। এইবার ধরুন আপনি এমন খাদ্য খাবার খাচ্ছেন যেটা লিভারকে টর্চার করছে, ঠিক আছে, আপনার দিনের পর দিন, মাসের পর মাস আপনি লিভারকে টর্চার করে যাচ্ছেন, এমন আপনার খাদ্য খাবারের ধরন, সেখান থেকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তখন মানে লিভারের সমস্যা দেখা দিচ্ছে। সবচেয়ে প্রথম আমরা যেটা খুব কমন সবাই শুনতে পাই, সবাই জানতে পাই, যে জন্ডিস, লিভারে জন্ডিস হয়। ওখানে কি হয়, লিভার কিন্তু এই যে আমাদের যে বিলিরুবিন বলে দেখবেন টেস্ট একটা করা হয়, সেটা কি হয়, ব্লাডের মধ্যে বিলিরুবিনটা বেড়ে যায়। কারণ বিলিরুবিনটা অতটা ব্লাডে যেত না যদি লিভার ভালো থাকতো, লিভারের ফাংশনটা ঠিক থাকতো, লিভার ঠিক মতো ওটাকে ম্যানেজ করতে পারতো, ঠিক আছে। যেহেতু পারছে না তার জন্য সেখানে চলে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে কি হয়, আমাদের গল ব্লাডারের মধ্যে স্টোন জমতে থাকে। অ্যাকচুয়ালি ওই স্টোনটা কি পাথর? ওটা পাথর না, ওটা হচ্ছে ক্যালসিয়াম, এক্সট্রা করে ক্যালসিয়াম আর কোলেস্ট্রল, এই দুটো জিনিস। এই যে একটু আগে আমি খারাপ কোলেস্ট্রলের কথা বলছিলাম, ওই কোলেস্ট্রল আর ক্যালসিয়াম জমে গিয়ে একটা পাথরের মতো শক্ত একটা আকার ধারণ করে। সেখানে ছোট ছোট থাকে, অনেক সময় সাইজে বাড়তে থাকে। এবার ওখানে কি হয়, দেখা যায় অনেক সময় গল ব্লাডারটায় ওই পাথরটা বাড়তে বাড়তে ওখানে যে মানে জমে থাকে যে জুসটা, পিত্ত যেটা বলা হয়, পিত্তথলি ওটাকে বলা হয়। তার মানে ভেতরে কি থাকে, জুস থাকে, যেটা পিত্ত যেটা আমরা বলছি। দেখবেন কোনো অনেক সময় মাছ কিনতে গিয়ে দেখবেন একটা ফট করে কি একটা তেতো মতো জিনিস বেরিয়ে গেল, ঠিক আছে। ওটা কখন বোঝা যায়, কোনো মাছ যদি কেউ পেট গেলে ফেলে, অথবা ধরুন আপনি এমন একটা মাছের পেটি কিনে আনলেন যেটার মধ্যে হয়তো মাছটার পিত্তটা গলা ছিল, দেখবেন ওটা খেলে তেতো লাগবে, খারাপ লাগবে খেতে, অনেক সময় এরকম হয় অ্যাক্সিডেন্টালি। তো এই ব্যাপারগুলো, তো ওই জিনিসটা যদি ব্লক হয়ে যায়, সেখানে অবস্ট্রাকটিভ জন্ডিস বলেও একটা জন্ডিস হয়, যে পিত্তথলি থেকে পিত্তটা ওটা ঠিক মতো কিন্তু আসতে পারছে না, ওই মানে এখানে একটা বাধা পাচ্ছে, ঠিক আছে। এর জন্যই বলা হয় যে গল ব্লাডারে স্টোন হলে গল ব্লাডারটা স্টোনটাকে কমাতে হবে। আয়ুর্বেদ বলে যে এখানে সার্জারি না করেও কিন্তু কমানো যায়, কিন্তু ধৈর্য ধরে সঠিক টাইমে এসে ট্রিটমেন্টটা করতে হবে তার জন্য। তাহলেই একজন ব্যক্তি কিন্তু সেটা সার্জারিকে অ্যাভয়েড করতে পারে। গাফিলতি করলে তার কিন্তু মানে শাস্তি পেতেই হবে। এটা কিন্তু একটা বড় ব্যাপার আমি বলবো। মানে ছেলে খেলা করলে চলবে না, ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ খেয়ে বন্ধ করে রাখলাম ব্যথা, তাতে কিন্তু রোগ সারলো না। কেন হচ্ছে এটা কিন্তু বের করা খুব প্রয়োজন, ঠিক আছে। পেটের কোনো সমস্যা হলে বা পেটের ব্যথা হলে, এটা গেল। লিভারটা যদি ঠিক না থাকে তাহলে আরেকটা সমস্যা যেটা হয়, আমরা শুনেছি প্যানক্রিয়াসের মধ্যে থেকে যে ইনসুলিন তৈরি হয় কোথাও একটা, যেই সেল থেকে তৈরি হয়, সেই সেলের প্যানক্রিয়াসটার থেকে যে আমাদের ইনসুলিন তৈরি হচ্ছে, তার কাজ কি, আমাদের যে ব্লাডের মধ্যে সুগার থাকে বা গ্লুকোজ থাকে সেটাকে সেল অবধি পৌঁছে দেওয়া। এবার দেখা যাচ্ছে যদি প্যানক্রিয়াস যে সেলগুলো তৈরি, মানে লিভারের কাজ একটা এখানে হচ্ছে যে এক্সট্রা সুগার যখন আমরা খেয়ে ফেলি, সেটা বডিতে, লিভারে ও স্টোর করে রাখে, ব্লাডে যেতে দেয় না, কম পাঠায়। যতটা দরকার ততটা পাঠাবে, বেশি খাচ্ছি কিন্তু যতটা দরকার ততটা পাঠাচ্ছে, এবং প্যানক্রিয়াস থেকে ইনসুলিন গিয়ে সেটাকে সেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যাতে সেলগুলো বেঁচে থাকে। এটা হচ্ছে নিয়ম। এইবার যখন অতিরিক্ত খারাপ হয়ে যাবে প্যানক্রিয়াসটা, তখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট কিন্তু ইনসুলিন তৈরি হবে না, অথবা দেখা যাবে ইনসুলিনটা ঠিক মতো বডিতে কাজ করছে না। তাহলে এখান থেকেও কিন্তু আমার শরীরে সমস্যা আসতে পারছে।
এবার এই কথাটা কেন বললাম, এবার লিভার যদি ভালো না থাকে ও তো বেশি করে আবার সুগার ছেড়ে দেবে, তার মানে সুগার বেড়ে যাওয়ার একটা বড় কারণ কিন্তু লিভারের সমস্যাও হতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তাহলে লিভারকে আমার যত্ন করতে হবে। তাহলে প্রথমে কথাটা বললাম কি, আমাদের যে জন্ডিসের মতো একটা সমস্যা হতে পারে। এরপরে আসছি খাদ্য খাবার থেকেই হয়, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। একদম, আমরা ঠিকই ফ্যাটি লিভারের সমস্যায় আসবো, কারণ ফ্যাটি লিভারের সমস্যাও কিন্তু দিন দিন হু হু করে বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কিন্তু ধরা পড়ছে ফ্যাটি লিভার। সত্যি আপনি কি ইগনোর করবেন নাকি সচেতনতা বাড়াবেন? ফ্যাটি লিভারের সমস্যার সমাধান কি দিচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা? সব বিষয় নিয়ে আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখবো কি আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার দিদি, আমি কার্তিক থেকে বলছি, কানাই হালদার। বলুন বলুন। আমার যে সমস্যা হচ্ছে বলতে গেলে পা ফাটে 12 মাস, আর গোড়ালি মানে উঠে বলা কিছু হচ্ছে না। আপনি কি জানেন কাকদ্বীপে আমাদের সেন্টার শুরু হচ্ছে, এনবিপির নতুন চেম্বার শুরু হচ্ছে কাকদ্বীপে। তো যারা কাকদ্বীপ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাকে এবং সকলকেই বলবো কাকদ্বীপ চেম্বারে আসার জন্য কিন্তু আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কিন্তু ফোন করতে ভুলবেন না। আচ্ছা, আপনার সমস্যা হচ্ছে পা ফাটার সমস্যা, সেটা 12 মাস থাকে তাই বললেন তো? 12 মাস ফাটে, হ্যাঁ খুব ফাটে পাটা, কিন্তু অনেক ওই সব জিম ফিম দিই কিন্তু কিছু হচ্ছে না। কিছু হচ্ছে না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই যে শুধু ক্রিম দিয়ে কিন্তু ফাটার যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু কমপ্লিট হবে না। যাদের 12 মাস ফাটছে বুঝতে হবে তাদের শরীরে কিছু ডেফিসিয়েন্সি আছে, কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি থাকতে পারে। তার সাথে সাথে দেখা যায় অনেক সময় যে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, বেশি বেশি স্কিন ড্রাই হলে সেখান থেকেও ফাটতে পারে। স্কিন কেন ড্রাই হচ্ছে এটা জানতে হবে। ভেতরে কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা, যে পেশেন্টের থাইরয়েডের প্রবলেম আছে কিনা বা সুগার হয়ে গেছে কিনা, এগুলো জানতে হবে। তার জন্য কি করতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে। আমাদের এনবিপিতে কিন্তু স্কিনের খুব ভালো ট্রিটমেন্ট হয়। আপনি বাইরে থেকে ফাটাটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে শুধু স্কিনের একটা ক্রিম মাখলাম বাইরে থেকে, যেটা সাধারণত সবাই করে। ঠিক আছে, যে আপনি ক্রিম মাখলাম, ক্রিম মাখলেই তাহলে আমার স্কিনটা আর ফাটবে না, সেটা নয়। প্রথম কথা হচ্ছে আমাদের দেখতে হবে ভেতরে কি সমস্যা আছে। ভেতরের সমস্যাটা যদি আমরা মিটিয়ে ফেলতে পারি এবং বাইরে থেকে সঠিক পরিচর্যা করতে পারি। কেমন সঠিক পরিচর্যা? এই যে আপনার গোড়ালি ফাটছে, বাইরে থেকে আমাদের পরিচর্যা করে রাখতে হবে যাতে ওই ফাটাগুলো মধ্যে নোংরা না জমতে পারে। প্রথম কথা, নোংরা জমলে কিন্তু আপনার ফাটাগুলো এমনিতেই আরো বাড়বে, কারণ ওখানে আরো বেশি ড্যামেজ হতে থাকবে, ইনফেকশনও হতে পারে, ওখান থেকে রক্তও বেরাতে পারে, এই কন্ডিশন অবধি চলে যেতে পারে। তাহলে বাইরে থেকে আপনার যদি ফাটাগুলোর মধ্যে নোংরা না জমে, তার জন্য কি করতে হবে? প্রথম যেটা করতে হবে, আপনার ঢাকা জুতো পরতে হবে। আপনি যদি চপ্পল পরার হ্যাবিট থাকে, মানে জুতো পরার হ্যাবিট না থাকে, তাহলে এটাকে কিন্তু আপনার গার্ড দিতে হবে। প্রথম যেটা করা যায়, মোজা পরা। এবার আপনি ভাববেন যে আমি মোজা পরবো কেন, আমি বাইরে যাব মোজা পরবো, তার সাথে চটি পরবো? না, জুতোই পরতে হবে, হ্যাবিট করতেই হবে। জুতো পরে চলাফেরা করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার এটা ক্লিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। ফাটাগুলোতে যাতে ধুলোবালি না জমে থাকে তার জন্য পরিষ্কার রাখতে হবে। একটা হচ্ছে ঢাকা, ওটাকে যাতে মানে ধুলোবালি না টাচ করতে পারে জায়গাটায়, এবং রেগুলার কিন্তু আপনার ওই ফাটাগুলোকে পরিষ্কার করতে হবে। পুরো শরীরই আপনার পরিষ্কার রাখতে হবে। তো ওই ফাটাগুলোর মধ্যেও কিন্তু প্রপার সাবান দিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে। এটা গেল। তৃতীয়ত হচ্ছে বাইরে থেকে আমরা যেটা বলছি ভেতর থেকে ট্রিটমেন্ট। এবার ভেতর থেকে কিন্তু আমাদের স্কিনটাকে হাইড্রেটেডও রাখতে হবে, মানে জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। তার জন্য ফল মূল, যেগুলো একটু আগে বলছিলাম, তার পাশাপাশি হচ্ছে জলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে যাতে ডিহাইড্রেটেড না হয়, হাইড্রেটেড থাকে স্কিনটা। ঠিক আছে, আর্দ্রতাটা ঠিক থাকে। এবং তার পাশাপাশি বাইরে থেকে কিছু ময়েশ্চারাইজার লাগাতে হবে, যেটা আমরা হোল বডিতেই লাগাতে পারি। সেরকম ময়েশ্চারাইজার কিন্তু আমাদের কাছে রয়েছে, আমাদের এনবিপির লা এলিগেন্স ব্র্যান্ড নিয়ে। তো সেইগুলো লাগাতে হবে। লাগিয়ে প্রোটেক্ট করলেন বাইরে থেকে, এবং ভিতর থেকে ট্রিটমেন্টটা করাতে হবে। যে আপনার যে যে কারণে ওই ফাটাটা হচ্ছে, 12 মাস থাকছে। একটা হচ্ছে সিজনাল ফাটে অনেকের, যে শীত হচ্ছে, খুব শীত যখন পড়লো ফেটে গেল যত্ন না নেওয়ার কারণে বা ঠিক মতো মেনটেন না করার কারণে, সেটা আলাদা। কিন্তু যদি 12 মাস ফাটে, মানে সেখানে প্রবলেম আছে, প্রবলেমটা ভেতর থেকে সারাতে হবে। এর জন্য এনবিপির ডাক্তারবাবুরা আমরা রয়েছি। আমাদের যে কোনো সেন্টারে গিয়ে আপনি দেখিয়ে নিন আপনার কাছাকাছি। আপনি কাকদ্বীপ যখন বলছেন, কাকদ্বীপে গিয়ে এবার দেখিয়ে নিন। আমাদের
মানে যিনি সিএমডি উনি নিজে থাকছেন এবার, ওখানে গিয়ে দেখিয়ে নিন আর হেল্পলাইন নাম্বারে কল করে নিন কবে যাচ্ছে। একদম, এই বিষয়টা কিন্তু এখন অনেক সহজ। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আপনার জায়গার নাম বলুন এবং চট করে জেনে যান তার আশেপাশে কোথায় চেম্বার রয়েছে। যোগাযোগ করুন এবং নিজেকে সুস্থ রাখুন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি মালদা থেকে বলছিলাম। মালদা থেকে বলছেন, বলুন কি সমস্যা? আমার সমস্যা যে ওই মানে দুপুর বেলার দিকে হলে না আমার ডান চোখে আইব্রুটা প্রচুর পরিমাণে যন্ত্রণা করে। দুপুর দিকে আইব্রোতে যন্ত্রণা হয়? হ্যাঁ হ্যাঁ মানে আইব্রোর ওপরের জায়গাটা, এই ধরনের জায়গায়, তাই তো? হ্যাঁ একদম। ঠিক আছে, আপনার এটা কতদিন ধরে হচ্ছে? এটা হয়ে গেল প্রায় মানে 1 বছর ধরে, কিন্তু এটা রেগুলার হচ্ছে না। কখন হয় খুব বেশি যদি কাজের মধ্যে থাকেন বা একটু স্ট্রেস নিচ্ছেন বেশি বা রোদে বেরোচ্ছেন তখন কি হয়? হ্যাঁ এইরকমই হয়, আর একটু যদি ঠান্ডা লাগে তাহলে হয়। ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন অ্যাকচুয়ালি যে আমাদের ঠিক ভুরুর ওপরটায়, চোখের এই যে পার্টটা, এই ভুরুর ওপরটায় কিন্তু আমাদের এখানে সাইনাস পয়েন্ট থাকে এই জায়গাগুলোতে। দেখবেন যখনই বেশি একটু ঠান্ডা লাগে আমাদের মনে হয় না এই জায়গাটা টিপে দিলে আরাম লাগে, ব্যথাটা কমে যায়, কারণ হচ্ছে এখানে সাইনাস পয়েন্টস। এবং যখন আমরা এই জায়গাগুলো টিপি তখন কি হয়, ওই পয়েন্টটায় গিয়ে হিট করে এবং আমাদের তখন আরাম লাগে। ঠিক আছে, কারণ তখন এই জায়গাটা ব্লাড সার্কুলেশনটা একটু বেড়ে যায়। যে কোনো মাসাজের কাজ হচ্ছে যে ব্লাড সার্কুলেশনটাকে সে বাড়িয়ে যায় এবং স্কিন এবং মাসেলকে সফট রাখে, শক্ত হতে দেয় না, ব্লাড ভেসেলসকে সফট রাখে। বিভিন্ন ধরনের কিন্তু টেকনিক্স থাকে, এগুলো আমাদের আয়ুর্বেদের পঞ্চকর্মার মধ্যে এই ধরনের বিভিন্ন ট্রিটমেন্ট আছে যেগুলো কিন্তু আমাদের এই ব্লাড সার্কুলেশনটাকে বাড়াবে, এই মাসেলস গুলোকে ঠিক রাখবে, ব্লাড ভেসেল গুলোকে ঠিক রাখবে, এগুলো আছে। একটা ছোট্ট একটা পার্ট বললাম। আচ্ছা, আপনার যেটা হচ্ছে এই জায়গায় যে সাইনাস পয়েন্টে আপনার কিন্তু কফ জমে। আমি যেটা বলছিলাম, কফ দোষ যাদের বেড়ে যাবে তাদের ঠান্ডা লাগার ধাপ বেশি হবে, নিঃশ্বাসের কষ্টও হতে পারে কফ যদি জমে যায় অতিরিক্ত। তেমনি কিন্তু তাদেরও এই সাইনাস পয়েন্টসে কিন্তু মিউকাস জমতে থাকে বা ওই কফ জমতে থাকে। যখনই কফটা ওখানে জমে এবং ড্রাই হতে থাকে বেশি, তখনই কিন্তু পেইন হয়। সেটা কখন হতে পারে? যদি দেখা যাচ্ছে খুব বেশি ঠান্ডা লাগছে এবং সেটা কোনো যত্ন নেওয়া হচ্ছে না, তাহলে সেখান থেকে ওটা ড্রাই হয়ে খুব বেশি কামড়ে ধরে এবং দেখা যায় যে ব্যথা হচ্ছে। আবার যখন খুব রোদের মধ্যে কেউ বেরিয়ে পড়ে সেক্ষেত্রেও দেখায়। এই সাইনাসের প্রবলেমটা কিন্তু পার্মানেন্টলি আপনারা ঠিক করতে পারেন। সাইনাসের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে আমাদের এনবিপিতে। শুধু মেডিসিন নয়, এখানে আপনি আরেকটা খুব ভালো ট্রিটমেন্ট পাবেন, যেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে নাশিয়াম বলে একটা পদ্ধতি আছে, যেটা কিন্তু আমাদের এই সাইনাসের প্রবলেমে খুব বেশি কাজ হয়, খুব সুন্দর কাজ হয় এবং একটা পার্মানেন্টলি কিওর হতে পারবেন। আমাদের এখানে অনেক পেশেন্টই দীর্ঘদিন মানে 1 বছর 2 বছরের কথা বলছি না, 10 বছর 15 বছর, হয়তো অনেকের ছোটবেলা থেকে এই প্রবলেমটা ছিল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে যখন নিজে বুঝতে শিখেছে, তারপরে এখন ধরুন তাদের অনেকেরই বয়স হয়তো 40-45 হয়ে গেছে, ব্যথাটাতে কষ্ট পাচ্ছে, তারা আমাদের এখানে যখন আসলো, ডাক্তারবাবুরা দেখে যখন বুঝতে পারলো কি কারণে প্রবলেমটা হলো, সেখানে মেডিসিনের পাশাপাশি যখন এই পঞ্চকর্মা থেরাপিটা অ্যাপ্লাই করা হলো, দেখা গেল অল্প দিনের মধ্যেই কিন্তু খুব একটা সুন্দর রেজাল্ট পেয়ে গেল। এত বছরের কষ্টের কিন্তু লাঘব হয়ে গেল অল্প দিনের মধ্যেই। কিন্তু প্রপার জায়গায় গিয়ে ট্রিটমেন্টটা করতে হবে। সেখানেই বলবো এনবিপিতে কল করুন। এনবিপিতে কল করলে আপনি প্রপার ট্রিটমেন্টটা পাবেন, সঠিক আয়ুর্বেদিক ট্রিটমেন্ট পাবেন, যেখানে আপনার যে কোনো রোগ, সাইনাস থেকে শুরু করে বড় বড় রোগ যেগুলো মারক রোগ বলেও লোক বলছে, সেগুলোও কিন্তু ট্রিটমেন্ট করলে ভালো হতে পারে যদি আপনি সঠিক জায়গায় যান এবং সঠিক ট্রিটমেন্ট করান। আর এনবিপি ওরকমই একটা জায়গা। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার বলা হচ্ছে এটাকে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের রোগের ওপরে কিন্তু বিভিন্ন ধরনের রিসার্চ চলতেই থাকে, সাবজেক্টিভ রিসার্চ। কোন পেশেন্টের কি হয়েছে, কতটা তার খারাপ ছিল, সেখান থেকে কতটা ভালো হয়েছে, এগুলো কিন্তু কমপ্লিটলি রিপোর্ট বেসড। আপনি কিন্তু একটা অথেন্টিক সার্ভিস পেয়ে যাবেন এখানে। একদম। আর সে কারণে যোগাযোগ কিন্তু করতে হবে। বাড়িতে বসে শুধুমাত্র অনুষ্ঠান দেখছি, ডাক্তারবাবু কত সুন্দর করে বোঝাচ্ছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠান দেখতে। ভালো লাগে, আমাদের প্রত্যেকেরই প্রশংসা শুনতে আমরা ভালোবাসি,
কিন্তু সেটা তো আপনার কোনো উপকারে এলো না। আপনি উপকারে তখনই লাগাতে পারবেন ডাক্তারবাবুকে যখন আপনি চেম্বার অব্দি আসবেন। তখন তার জ্ঞান, তার দীর্ঘদিনের পড়াশোনা, আমাদের মেডিসিন, আমাদের পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, আমাদের ডায়েট চার্ট বলুন, আমাদের ইয়োগা বলুন, সবকিছু আপনাকে মিরাকেল রেজাল্ট দেবে, আপনার জীবনকে বদলে দেবে। এই যোগাযোগ করার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। চট করে আরেকবার একটু মনে করিয়ে দেবো যে বনগাঁতে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, ক্যানিং এ কিন্তু আমাদের চেম্বার রয়েছে। বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর ডেকে। কাকদ্বীপ থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের বলবো যে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। শিলচর বলুন, গুয়াহাটি বলুন বা ডিব্রুগড় বলুন, আসামের 3টি জায়গাতেই কিন্তু আপনারা পাচ্ছেন এবার সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। আগরতলা ত্রিপুরার বন্ধুরা ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। শিলিগুড়িতে এবার কিন্তু আপনাদের জন্য সময় দিচ্ছেন ডক্টর বি শর্মা। তাই নর্থ বেঙ্গলের বন্ধুরা চটপট হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম লেখান। খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। দুর্গাপুর, এবার আমাদের দুর্গাপুর চেম্বারে কিন্তু থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। তাই চটপট হেল্পলাইন নাম্বারে ফোন করতে ভুলবেন না। দিল্লিতেও কিন্তু আপনারা পেয়ে যান প্রত্যেক মাসে ডক্টর বি শর্মাকে, সেই নিয়ম অনুযায়ী এবারেও কিন্তু পাবেন। রায়গঞ্জের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পেয়ে যাবেন, আর হলদিয়ায় ডক্টর এ হালদারকে পাবেন। কলকাতায় মধ্যমগ্রামে চেম্বার পাচ্ছেন, ল্যান্সটাউন হাজরা শিশু মঙ্গল হসপিটালের একদম অপোজিটে চেম্বার পেয়ে যাচ্ছেন। আপনারা হাতিবাগান চৌমাথায় চেম্বার পেয়ে যাচ্ছেন, আপনারা খিদিরপুরে চেম্বার পাচ্ছেন। হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছেন আমতলায় চেম্বার। প্রত্যেক বৃহস্পতিবার করে ডক্টর বি শর্মা কিন্তু নিজে উপস্থিত থাকেন। আছেন ফোনে আপনি, কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বালিচক থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা। কত দিনের সমস্যা? দিনের মতো হয়ে গেল। 2 মাস। কোনো মেডিসিন খাচ্ছেন? খাচ্ছি কিন্তু খাওয়ার পর ঠিক আছে, আবার হচ্ছে। ওকে, আচ্ছা, আপনার যে 2 মাস ধরে গ্যাসের সমস্যা হচ্ছে, আপনার পায়খানা কেমন হচ্ছে? হয় মাঝে মধ্যে হয় না। আচ্ছা, আর খাওয়া দাওয়ার ধরনটা বলুন একটু। খাওয়া দাওয়া তো বাড়ির খাবার খাই, মাঝে মধ্যে বাইরে খেতে হয়। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি ব্যাপারটা। এই যে দেখুন, আমি বলছিলাম না, পেটের সমস্যার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের খাদ্য খাবার। এই যে উনি যিনি বললেন কলার আমাদের, আপনিও শুনুন। সে ব্যাপারটা হচ্ছে যে ওনার প্রথম কথা হচ্ছে বাইরে খেতে হয়। বাইরে খাবার কোনোদিনই ঘরের খাবারের মতো হবে না, যত দামি আপনি খাবার কিনে খান না কেন। ঠিক আছে, সেখানে এমন কিছু তেল ইউজ করা হয় যেগুলো হেলদি না। এবং তার পাশাপাশি আরেকটা ব্যাপার হয় যে সেখানে যে মশলাগুলো দেয় মানুষকে, খাবারটার ওপরে যাতে মানুষের একটা মানে লোভ হয়, তার জন্য এমন ভাবে মশলাটাকে বানানো হয়, তার রং এমন দেওয়া হয়, সেখানে মশলা এমন দেওয়া হয় যাতে তার আরো খাই ব্যাপারটা হয়ে যায়। এটাই কিন্তু একটা মানে বিজনেস ট্যাকটিক্স। এইটার জন্য কি হয়, সবচেয়ে বড় কথা, মানুষ যখন খাচ্ছে সেটা কিন্তু ক্ষতিকারকও জিনিস খেয়ে নিচ্ছে। উনি বাইরের খাবার যেহেতু বেশি খেতে হয়, ঘরের খাবার নিজেদের মতো করে রান্না খাওয়াটা যেহেতু উনি পাচ্ছেন না, বাইরের খাবার খেয়ে ওনার কিন্তু পেটের সমস্যাটা আসছে। এবার কি হচ্ছে, প্রথম কথা, ওই খাবারের যে যত খারাপ আছে, আমাদের যে পেটের যে বলছিলাম যে আমাদের যে ব্যাকটেরিয়াগুলো থাকে, খারাপ ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু আবার এই খারাপ খাবারগুলো খেয়ে খুব আনন্দ পায় এবং তার বংশ বৃদ্ধি করতে থাকে। আর যে ভালো ব্যাকটেরিয়াগুলো সেগুলো আস্তে আস্তে মরতে থাকে। দেখবেন যখনই পেট খারাপ হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, তার আগের দিন হোক বা তার মধ্যে কয়েকদিনের মধ্যে আপনি উল্টোপাল্টা খেয়েইছেন। দেখবেন তার জন্য যখনই পেট খারাপ হয়, বড়রা ছোটদেরকে জিজ্ঞাসা করে বাইরে কি খেয়ে এসছিস। এটা একটা কিন্তু সাধারণ কথা। কেন জিজ্ঞাসা করে? কারণ হট করে পেট খারাপ হবে না, তাহলে সবারই 12 মাসে সবারই লেগে থাকতো। কোনো একটা কারণ থাকতে হবে। হয়তো সে দীর্ঘদিন খারাপ খাবার খেতে খেতে লিভারের প্রবলেম হয়ে গেছে, অথবা ও এমন কিছু খাবার খেয়েছে যে তার যেহেতু খাবারের সময় ঠিক নেই, খাওয়ার জিনিসটা ঠিক নেই, তার যে খারাপ ব্যাকটেরিয়া ওগুলো বেড়ে উঠেছে, বাজে ভালো ব্যাকটেরিয়াগুলো মরে গেছে। তখনই কিন্তু পেটের গন্ডগোলটা হয়ে যাবে।
আপনার ক্ষেত্রেও কিন্তু এরকমই হচ্ছে যে ভালো ব্যাকটেরিয়াগুলো হচ্ছে না, খারাপ ব্যাকটেরিয়াগুলো জন্মাচ্ছে বেশি করে। তার পাশাপাশি কি হচ্ছে, আপনার যে হজমটা যেহেতু ঠিক হচ্ছে না, পায়খানার গন্ডগোল হচ্ছে। হজম ঠিক না হলে সে সবসময় যে পায়খানা আপনার পাতলাই হবে এমন কোনো নেই, কষেও যেতে পারে, যেটা আইবিএস হয়, ইরিটেবল বাউল সিনড্রোম। সেখানে কি হয়, পটি কখনো পাতলা হয়, কখনো কষা হয়, কখনো দুদিন পর হয়, আবার একদিনে আবার অনেকবার হয়ে যায়। এই যে ছন্নছাড়া ব্যাপারটা, এইটা কিন্তু আইবিএস এর একটা লক্ষণ। আর পেটের গন্ডগোল থেকেই কিন্তু আইবিএস হয়, ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয় যেটা। ঠিক আছে, তো এই যে প্রবলেমগুলো, এগুলোর থেকেই কিন্তু আপনার এই গ্যাসটা হয়ে যাচ্ছে। এই গ্যাস যখনই হয় তখন কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় ব্যথা দেয়। অনেক সময় দেখা যায় কি, পেটটা ফুলে রয়েছে ঢাকের মতো, যে যখন পেটে একটু চাপ দিচ্ছেন যেন একটা ঢমঢম করে আওয়াজ হচ্ছে, যেটা নর্মাল পেটে হয় না সাধারণত। এবং আরেকটা কি সিমটম দেখতে পারবেন, আপনার খিদে পাবে না, খেতে ইচ্ছে করছে না, কিছুই খাচ্ছে না সারা দিন ধরে। যখনই খেতে বলা হচ্ছে, না আমার পেটটা ভরে আছে, ভাল লাগছে না, খেতে কষ্ট হচ্ছে, আর খেয়ে নিলে তার মধ্যে দেখা যাবে যে মানুষের কিন্তু বমিও হতে পারে। দুটো, মানুষের শরীরে যে কোনো জায়গায় যখন যেটা মানুষের নিজের নয়, সেটাকে যখন মানুষ শরীরে চলে যায়, সেটা খাবারই হোক বা অন্য কোনো কিছু, যে কোনো কিছু, তখন বডির একটা ব্যাপার থাকে, সেটাকে শরীর থেকে বের করে দেবে যেভাবে করেও। নোংরা নাক দিয়ে ঢুকলে হাঁচি দিয়ে দিয়ে সেটাকে বের করার চেষ্টা করে। যদি দেখা যাচ্ছে হাঁচিতে চট করে বেরাচ্ছে না, তাহলে দেখবেন অনেকের কি কফ হয়, কফটা দিয়ে নোংরাটা বেরিয়ে যায়, এটা একটা যেমন জিনিস। যদি দেখা যায় পেটে কিছু ঢুকেছে, সেটা যদি পটি দিয়ে না বেরোচ্ছে, তাহলে দেখবেন বমি হয়। ঠিক আছে, তো এরকম জায়গায় কিন্তু ব্যাপারগুলো চলে যায়। একদম। তো সেটা মাথায় রেখে খাদ্য খাবার ঠিক রাখুন। আর যাদের এই ব্যাপারটা অনেক দিন ধরে ভুগছেন, শুধু নিজে নিজে ডাক্তারি করার চেষ্টা করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। দোকান থেকে ওষুধ খেয়ে ডাক্তারি একদম করবেন না, আমাদের কাছে আসুন, এখানে প্রপার ট্রিটমেন্ট করুন, আর এটাকে পার্মানেন্টলি সারিয়ে দিন। আর স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বার কিন্তু নোট করতে ভুলবেন না, 9830235527 বা 37, এই দুটি নাম্বারে আপনাকে কিন্তু ফোন করতে হচ্ছে। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি অমিতাভ রায় বলছি, কোথা থেকে বলছেন? সল্টলেক থেকে। সল্টলেক থেকে, বলুন কি সমস্যা? আমার প্রচন্ড করে পেটের সময়, মানে পেটে খাওয়া দাওয়া করে পেটে মোচড় দেয়, পটি হয়। আচ্ছা আচ্ছা। কতদিন ধরে হচ্ছে এটা? এটা বছর দেড়েক। আচ্ছা, এই জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আপনি? নর্মাল যখন ওষুধ এনে খাই তখন বাড়াবাড়ি হলে। আর মোচড় দিয়ে যে পটিটা হয়, তার মধ্যে কি আম থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম থাকে, ঠিক আছে। আর সারাদিনে কবার হয় পটি? সারাদিনে 2-3 বার। পরিষ্কার হতে চায় না, তাই তো? না না না, যখন পটি যায় মানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ মধ্যে পেটে মোচড় দিয়ে। হ্যাঁ, ঠিক 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 আছে, শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে, এটাকে কিন্তু পার্মানেন্টলি ঠিক করতে হবে। শুধু মানে ধরুন আমি আপনাকে বলে দিলাম বাড়িতে মেনটেন করুন, তাতে কিন্তু হবে না। এটা কিন্তু আমাশয়, যেটা বলা হয় আমাশয় কিন্তু হয়েছে আপনার। ঠিক আছে, এটা কিন্তু ভেতরে কিন্তু আয়ুর্বেদ মেতো বলছে, শরীরের যেখানে আম সৃষ্টি হয় এবং যেখানে গিয়ে জমে থাকে, সেখানেই কিন্তু ও রোগ সৃষ্টি করে। আম যদি পেটে হয়, সেটা পেটে জমে থাকলে আমাশয় হবে, যেটা আপনি বললেন, মোচড় দিয়ে পটি হবে এবং পটিটা ভালো হবে না, সেখানে দুর্গন্ধ থাকতে পারে, সেখানে শ্লেষ্মা বেরোতে পারে, আর মনে হবে যেন আবার হবে, এই ব্যাপারগুলো থাকতে পারে। আচ্ছা, আবার অনেকের যদি আম অন্য কোথাও গিয়ে জমে যায়, সেখানে কোনো রোগ সৃষ্টি করে। আয়ুর্বেদ মতে বলা হয় যে কোনো রোগের কারণ হচ্ছে আম। শরীরের মধ্যে আম তৈরি হলে রোগ হবে। তাহলে আয়ুর্বেদের একটা এমন পদ্ধতি আছে যেটা কিন্তু মানুষকে আম মুক্ত করতে পারে, সেটা শরীরের যেখানেই জমে থাক না কেন, যেটাকে বলা হয় হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। বডিকে শোধন করে, মানে ডিটক্সিফাই করে। যখনই মানুষকে ডিটক্সিফাই করা হবে বা পরিশোধন করা হবে তার ভেতরটা, তখন দেখবেন তার ভেতরে আর কোনো রোগ তৈরি হচ্ছে না। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন, যখন আমরা গাড়ি চালাই, চালাতে চালাতে দেখবেন মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়, গাড়ির ভালো মতো স্টার্ট নিচ্ছে না, অনেক সময় দেখা যাচ্ছে ধোঁয়া বেরাচ্ছে, যেটা হওয়ার কথা নয়। ঠিক আছে, তখন আমরা কি করি, গাড়িটাকে সার্ভিসিং এ পাঠাই। এই যে সার্ভিসিং মানে জল দিয়ে ওপর দিয়ে মানে গাড়িটাকে মুছে চকচকে করে দিল তা নয়।
বাইরে থেকে নয়, ভেতর থেকে কিন্তু গাড়িটাকে পরিষ্কার করে দেওয়া হয়। এটাকেই বলা হয় ডিটক্সিফিকেশন। যেটা গাড়ির ক্ষেত্রে হয় সেটা মানুষের ক্ষেত্রেও প্রয়োজন, এবং মানুষের ক্ষেত্রেও হয় আয়ুর্বেদের মধ্যে। তার জন্য যোগাযোগ কিন্তু করতে হবে। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি নোট করেছেন, ফোন করবেন এবং কথা বলবেন। আজকে হাতের সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।